এটা শুধু একটা গল্প না, এটা সংগ্রামের গল্প, সংঘাতের গল্প। মানে আমেরিকান কর্মক্ষেত্রগুলো তো আর আরাম কেদারায় বসে বোর্ডরুমে তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে রাস্তায় নেমে, পিকেট লাইনে দাঁড়িয়ে, প্রতিবাদ করে আর অদম্য জেদ দিয়ে। চলুন তাহলে এই ইতিহাসটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, আজকের দিনে আমরা কর্মক্ষেত্রে যেসব অধিকারকে খুব সাধারণ বলে ধরে নিই, যেমন ধরুন সাপ্তাহিক ছুটি বা কাজের জায়গায় নিরাপত্তার ব্যবস্থা, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। কিভাবে 2 শতাব্দীরও বেশি সময় ধরে লড়াই করে এগুলো আদায় করা হয়েছে সেটাই আজ আমরা খুঁজে দেখব। ভাবা যায়, একটা সময় ছিল যখন কাজের দিন বা ওয়ার্কিং ডে বলে আজকের মতো কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, ইউনিয়নগুলো আসার আগে বেশিরভাগ মানুষের কাছে কাজের সময় মানে ছিল সোজা কথায় সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত। এই যে দুটো তালিকা, এটা দেখলে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন শ্রমিকদের তখনকার জীবন, আর অন্যদিকে তাদের দাবিগুলো। তফাৎটা যে কি বিশাল, মানে আকাশ পাতাল বললেও কম বলা হয়। এই যে লড়াইয়ের শুরুটা, এটা কিন্তু হয়েছিল খুব ছোট আকারে। ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, এইসব বড় বড় শহরে ছুতার, মুচি বা প্রিন্টারদের মতো দক্ষ কারিগররা প্রথম জোট বাঁধতে শুরু করেন। আর তাদের এই ছোট ছোট প্রতিরোধগুলোই ছিল বলতে পারেন এক বিশাল দাবানলের প্রথম স্ফুলিঙ্গ। কিন্তু শ্রমিকরা যখন সংগঠিত হচ্ছে, তখন মালিকপক্ষ আর আদালত কি বসে থাকবে? একদমই না, তারা উঠে পড়ে লাগল। নানা রকম আইনি মারপ্যাচ ব্যবহার করে এই নতুন শ্রমিক সংগঠনগুলোকে অবৈধ ঘোষণা করার জন্য সব রকম চেষ্টা শুরু করে দিল। আরেকটা দারুণ ব্যাপার হল, এই লড়াইয়ের একেবারে শুরু থেকেই কিন্তু নারীরা ছিলেন একদম সামনের সারিতে। ভাবুন একবার, যে সময় তাদের ভোট দেওয়ার মতো মৌলিক অধিকারও ছিল না, ঠিক সেই সময়েই তারা নিজেদের ইউনিয়ন বানাচ্ছেন, ধর্মঘট করছেন, পরিবর্তনের জন্য লড়ছেন। আচ্ছা, এবার আমরা চলে যাই 19 শতকের শেষের দিকে। এই সময়ে আন্দোলনটা বেশ বড় হয়ে ওঠে, কিন্তু তখন একটা মৌলিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। ইউনিয়ন আসলে কাদের জন্য? তারা কাদের প্রতিনিধিত্ব করবে? আর এই প্রশ্নের উত্তর ঘিরেই দুটো শক্তিশালী সংগঠনের মধ্যে এক বিরাট আদর্শগত লড়াই শুরু হয়। কারণ শ্রম আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে তাদের দুজনের ভাবনা ছিল একদম দুই মেরুর। একদিকে ছিল নাইটস অফ লেবার। তাদের একটা বড় স্বপ্ন ছিল। তারা চাইত এই প্রতিযোগিতামূলক সমাজটাকে বদলে একটা সহযোগিতার সমাজ তৈরি করতে, যেখানে দক্ষ অদক্ষ সব শ্রমিক এক বিশাল ইউনিয়নের ছাতার তলায় থাকবে। এর ঠিক উল্টো দিকে স্যামুয়েল গাম্পার্সের নেতৃত্বে এএফএল-এর পথটা ছিল অনেক বেশি বাস্তববাদী। তারা বড় বড় সামাজিক পরিবর্তনের স্বপ্নের চেয়ে দর কষাকষির মাধ্যমে নিজেদের সদস্যদের জন্য শিষ্যবাইস্তি জেদি সুযোগ সুবিধা, মানে ভালো বেতন বা কাজের উন্নত পরিবেশ আদায় করার উপর বেশি জোর দিত। সেই যুগটা ছিল আসলে এই দুটো বিপরীত ছবির একটা অদ্ভুত মিশ্রণ। একদিকে যেমন ছিল শ্রমিক দিবসের প্যারেডের মতো গর্ব আর উদযাপনের মুহূর্ত, ঠিক তেমনি অন্যদিকে ছিল হোমস্টেড স্টিল প্ল্যান্টের মতো রক্তক্ষয়ী নৃশংস শিল্প সংঘাত। আসলে ইউনিয়নের শক্তি যতবার ছিল, বড় বড় কর্পোরেশনগুলোর প্রতিরোধও তত বেশি সংগঠিত হচ্ছিল। আন্দোলন ভাঙার জন্য তারা ভাড়াটে গুন্ডা, গুপ্তচর থেকে শুরু করে আদালত পর্যন্ত কোনো কিছুই ব্যবহার করতে বাকি রাখেনি। 1920-র দশকে ইউনিয়ন আন্দোলন একটা বড়সড় ধাক্কা খায়, সত্যি। কিন্তু এর পরে এলো মহামন্দা আর এক নতুন রাজনৈতিক পরিস্থিতি, যা ক্ষমতার পুরো সমীকরণটাই আমূল বদলে দিল। সত্যি বলতে 20-এর দশকটা ছিল ইউনিয়নগুলোর জন্য খুব খারাপ একটা সময়। মালিকপক্ষের একজোট হয়ে চালানো ইউনিয়ন বিরোধী নানা কৌশলের চাপে তাদের ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তারপরে শুরু হলো নিউ ডিল যুগ। আর সেই সময় পাশ হওয়া একের পর এক ফেডারেল আইন আমেরিকার শ্রমজগতের নিয়মকানুনটাই যেন নতুন করে লিখে দিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটা ছিল ওয়াগনার অ্যাক্ট। এই আইনটাই ইতিহাসে প্রথমবার শ্রমিকদের ইউনিয়ন গড়ার অধিকারকে শুধু সরকারি স্বীকৃতিই দেয়নি, সেই অধিকার রক্ষা করার জন্য একটা বোর্ডও তৈরি করে দেয়। এটা ছিল একটা গেম চেঞ্জার। আর এর ফল কি হয়েছিল? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, 1 দশকেরও কম সময়ে ইউনিয়নের সদস্য সংখ্যা 30 লক্ষ থেকে বেড়ে 1 কোটিরও বেশি হয়ে গেল। অবিশ্বাস্য একটা বৃদ্ধি। তবে এই বিপুল সদস্য বৃদ্ধির ফলে আন্দোলনের ভেতরেই একটা বিভেদ তৈরি হয়। এএফএল থেকে বেরিয়ে তৈরি হয় নতুন এক ফেডারেশন, সিআইও। আর এর ফলে শুরু হয় দশকব্যাপী এক তীব্র কিন্তু বেশ ফলপ্রসূ প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিক অধিকারের লড়াইটা আর শুধু কারখানার গেটের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। এটা ধীরে ধীরে নাগরিক অধিকার আর নারী অধিকারের মতো আরও বড় বড় আন্দোলনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই সময়ে এমন অনেক অসাধারণ নেতানেত্রী সামনে আসেন, যাদের কথা হয়তো প্রথম দিকের ইতিহাসে তেমনভাবে বলা হয়নি।
কিন্তু তাদের হাত ধরেই আন্দোলন আরও শক্তিশালী আর অনেক বেশি বৈচিত্র্যময় হয়ে ওঠে। অবশেষে প্রায় ২০ বছর ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকার পর ১৯৫৫ সালে এএফএল এবং সিআইও আবার এক হয়ে যায়, আর এভাবেই জন্ম নেয় আজকের এই সুবিশাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এএফএল সিআইও। শ্রম আন্দোলনের মূল কথাই তো ছিল ন্যায্যতা আর সমতা, তাই খুব স্বাভাবিকভাবেই এই আন্দোলন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এবং সমান কাজের জন্য সমান বেতনের পক্ষেও সোচ্চার হয়েছিল। শেষ পর্যন্ত শ্রম আন্দোলনের ইতিহাস এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষ যদি একজোট হয় তাহলে তারা একটা দেশকে নতুনভাবে গড়তে পারে, আর ন্যায্য কাজের মানেটাও নতুন করে প্রতিষ্ঠা করতে পারে। তাহলে মূল কথাটা খুব পরিষ্কার, এই অধিকারগুলো কেউ উপহার হিসাবে দেয়নি, এগুলো লড়াই করে আদায় করতে হয়েছে। আর এই দীর্ঘ লড়াইয়ের ইতিহাসই কিন্তু আমাদের নিজেদের সময়ের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়।